তো আজকের এই পর্বে আমরা ইলেকট্রনিক পোলারায়ন এবং আলোকীয় শোষণের চিরায়ত তথ্য সম্পর্কে জানব। তো এটা আমরা ব্যাখ্যা করার জন্য প্রথমে আমাদেরকে ধরে নিতে হবে পরাবৈদ্যুতিক পদার্থের মধ্যে পরিবর্তিত তড়িৎ ক্ষেত্র, অর্থাৎ আমরা যখন পরাবিদ্যুতের মধ্যে বাহ্যিক কোনো তড়িৎ ক্ষেত্র প্রদান করি, তো সেই ক্ষেত্রে আমরা বাহ্যিক যে তড়িৎ ক্ষেত্রটা প্রদান করি এটা হচ্ছে E = E0 e⁻I⍵t। তো আমরা সকলেই জানি। তো এটা যদি আমরা প্রয়োগ করি তাহলে ই চার্জ বিশিষ্ট m ভরের কণা উক্ত ক্ষেত্রের মধ্যে যে গতি সম্পাদন করে তা ছন্দিত স্পন্দকের গতির সাথে তুলনা করা হয় বা তুলনীয়। এরূপ গতিকে আমরা এই সমীকরণ দ্বারা প্রকাশ করতে পারি যে m d²x/dt² + m gamma dx/dt + m ω02 x = E⁻e⁻I⍵t। এখন আমাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে এই সমীকরণটা আমরা লিখলাম, এই সমীকরণটা আসলে কোত্থেকে আসছে, কিভাবে আসলো। তো এই সম্পর্কে আমি অন্য একটা পেজের মধ্যে বুঝিয়ে দিব যে এই সমীকরণটা আসলে কোত্থেকে আসছে। তো এখানে খেয়াল করো যে আমরা কি বললাম যে একটা পরাবৈদ্যুতিক পদার্থের মধ্যে থেকে বাহ্যিক একটা তড়িৎ ক্ষেত্র ই আমরা দিছি। তো এই তড়িৎ ক্ষেত্রের ফলে যে ভিতরে যে ইলেকট্রন থাকবে বা যে কোনো একটা কণা যদি আমরা বিবেচনা করি, সেই কণার ভর হচ্ছে m এবং এর চার্জ হচ্ছে E। এখন এই যে কণাটা আছে, এই কণাটার মধ্যে কতটুকু গতি সম্পাদন করবে সেই গতিটা মূলত আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বের করতে পারি। তো এই গতি সমীকরণটা মূলত নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আসছে। তো আমরা জানি যে নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে F = ma। তো m কি? m হচ্ছে যে ইলেকট্রনটা আমরা ধরবো সেই ইলেকট্রনের ভর, এ হচ্ছে ইলেকট্রনের ত্বরণ বা অ্যাক্সিলারেশন, আর F হলো ইলেকট্রনের উপর ক্রিয়াশীল বল। তো এই যে ইলেকট্রনটা আমরা বিবেচনা করলাম, এই ইলেকট্রনের উপর 3টি বল কাজ করে। তো 3টি বল কি? একটা হচ্ছে বাহ্যিক বা এক্সটার্নাল যে ইলেকট্রিক ফিল্ডের ফলে যে বলটা কাজ করবে ওটাকে বলা হয় বাহ্যিক বল বা এক্সটার্নাল ফোর্স। তো এই ফোর্সটা কোত্থেকে আসে? এটা হচ্ছে এই যে বাহ্যিক যে ইলেকট্রিক ফিল্ড, এই ফিল্ডের কারণে যে ফোর্সটা আমরা এখানে পাই ওইটা থেকে আসে। তাহলে আমরা বলতে পারি F এক্সটার্নাল, এটার মান হচ্ছে এই যে ইলেকট্রনের চার্জ E এবং যে ইলেকট্রিক ফিল্ড E এর গুণফলের সমান। হ্যাঁ, তাহলে আমরা E = কি লিখতে পারি? E = আমরা জানি যে E⁻e⁻I⍵t। তাহলে আমরা F এক্সটার্নাল কি লিখতে পারবো? E⁻e⁻I⍵t। তাহলে এটা বাহ্যিক বল থেকে এই বলটা এই কণার উপর ক্রিয়াশীল হয় বা এই ইলেকট্রনের উপর ক্রিয়াশীল হয়। তারপর আরেকটা বল কাজ করে, সেটা হচ্ছে রেস্টোরিং ফোর্স। তো রেস্টোরিং ফোর্সের বাংলা হচ্ছে পুনরুদ্ধার বল। তো রেস্টোরিং ফোর্স হলো এমন একটি বল যা কোনো বস্তু যখন তার সাম্যাবস্থান বা ইকুইলিব্রিয়াম পজিশন থেকে সরে যায় তখন তাকে আবার সেই অবস্থানে ফিরিয়ে আনার চেষ্টা করে। মানে হচ্ছে যখন আমরা এখানে বাইরে থেকে ইলেকট্রিক ফিল্ডের ফলে যে বলটা এখানে প্রয়োগ করা হবে তখন সেটা কি হতে থাকবে? ডিসপ্লেসমেন্ট বা সরে যেতে থাকবে, এক জায়গায় স্পন্দিত হতে শুরু করবে। তো সেই ক্ষেত্রে তার যে আগের অবস্থান সেই অবস্থানে থাকবে না, অন্য একটা অবস্থানে সরে যেতে পারে। তো সেই অবস্থান থেকে আবার যদি আগের অবস্থানে ফিরে আসতে চাই তার জন্য একটা বল আমাদেরকে দিতে হবে। তো সেই বলটাই হচ্ছে রেস্টোরিং ফোর্স। তো রেস্টোরিং ফোর্স মূলত স্প্রিং ফোর্সের মতো কাজ করে বা স্প্রিংয়ের মতো কাজ করে, যাকে আমরা হুকস ল-এর মাধ্যমে লিখতে পারি। তো হুকস ল-এর মধ্যে কি বলে? হুকস ল-এর মধ্যে বলে F = -kx। তো এই সূত্রটা আমরা সকলেই পড়ছি। তো সেমভাবে এখান থেকে আমরা এই মানটা পাই যে -m ω02 x। হ্যাঁ, তো এই হুকস ল-এর যে -m ω02 x এটার মতো করেই মূলত এই যে এখান থেকে ইলেকট্রনটা যখন ডিসপ্লেস হয়ে যায় বা সরে যায় তো সে আগের অবস্থানে ফিরে আসতে যে বলটা আমাদের লাগে সেটা হচ্ছে এই যে এই বলটা। তো এখানে আমরা লিখতে পারি যে F restoring হবে -m ω02 x। তো এখানে কেন মাইনাস প্রয়োগ করা হলো? m তো ভর আমরা সকলেই জানি, আর ওমেগা হচ্ছে ইলেকট্রনের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কি? ন্যাচারাল ফ্রিকোয়েন্সি হচ্ছে তার নিজের মধ্য থেকে যে কম্পাঙ্কটা বা ফ্রিকোয়েন্সিটা আসে সেটাকে বলা হয় ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। আর এক্স হচ্ছে ইলেকট্রনের স্থানচ্যুতি বা ডিসপ্লেসমেন্ট। আর নেগেটিভ চিহ্ন হচ্ছে বলটি কি সর্বদা ইলেকট্রনকে তার মূল অবস্থানে ফিরিয়ে আনতে চায়। অর্থাৎ আমাদের গতির যে সমীকরণ, ইলেকট্রনটি তো গতিশীলের দিকে, তো এখান থেকে তার বিপরীত দিকে তার অবস্থান তো এখানে ছিল। যখন ইলেকট্রনটি এই অবস্থানে সরে গেল তো সেই অবস্থান থেকে আবার যদি আগের অবস্থানে ফিরে আসতে চায় তাহলে বলটা কি তার বিপরীত দিকে ক্রিয়া করতে হবে না, এজন্য এই মাইনাস চিহ্নটা ব্যবহার করা হয়। তো 3 নম্বরে যে বলটা কাজ করে সেই বলটা হচ্ছে ঘর্ষণ বল, বা এটাকে আমরা বলতে পারি ড্যাম্পিং ফোর্স। তাহলে ঘর্ষণ বল বা ড্যাম্পিং ফোর্স মূলত কখন কাজ করে? এই কণাটার উপর যখন কোনো বস্তু, আমরা যদি কোনো বস্তুর কথা চিন্তা করি তাহলে বস্তু যদি কাঁপতে বা দুলতে থাকে বা অসিলেট করে তখন কি ঘটে? সাধারণত আশেপাশে যে পরিবেশ থাকে তো সেই পরিবেশ থেকে কিছু বাধা বা রেজিস্ট্যান্স পাই। তো এই বাধা বস্তুর গতি কমিয়ে দেয় এবং একে ধীরে ধীরে থামিয়ে দেয়।
তো এই গতি কমানোর বলকেই ড্যাম্পিং ফোর্স বলে। তো গণিতে ড্যাম্পিং ফোর্স কিভাবে কাজ করে, আমরা ধরি যে এক্স অফ টি হলো কণার অবস্থান, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তো এটি পরিবর্তন হচ্ছে সময়ের সাথে। হ্যাঁ, যদি বস্তু এক্স অবস্থানে থাকে তবে তার বেগ হবে কত, ডিএক্স বাই ডিটি, সরণ বাই সময়। এটা তো আমরা সকলেই জানি। তো বাস্তবে আমরা যদি দেখি ড্যাম্পিং ফোর্স সবসময় গতির বিপরীত দিকে কাজ করে, তাই ঘর্ষণ বল বা ড্যাম্পিং ফোর্সটা হবে এফ ইজ ইকুয়াল টু মাইনাস এম গামা এবং যে ব্যাগটা আছে ডিএক্স বাই ডিটি। হ্যাঁ, তো এখানে এই অংশটুকু দ্বারা আসলে কি বোঝায়, এখানে হচ্ছে ড্যাম্পিং ফোর্স। হ্যাঁ, তো এম হচ্ছে কণার ভর বা যে ইলেকট্রনটা আমরা বিবেচনা করেছি সেটার ভর, আর গামা কি, গামা হচ্ছে ড্যাম্পিং কোফিশিয়েন্ট। তো কতটা বাধা বা ঘর্ষণ হচ্ছে তা নির্ধারণ করে এই গামা দ্বারা। এবং ডিএক্স বাই ডিটি তো আমরা বললাম যে গতির হার বা বেগ নির্দেশ করে। আর এখানে আমরা মাইনাস চিহ্ন কেন ব্যবহার করলাম, কারণ হচ্ছে ড্যাম্পিং ফোর্স সবসময় গতির বিপরীত দিকে কাজ করে। মানে হচ্ছে ঘর্ষণ বলটা, এই যে ইলেকট্রনটা যদি এদিকে গতিশীল থাকে তাহলে তাকে বাধা দেওয়ার জন্য ঘর্ষণ বলটা কি, তার গতির বিপরীত দিকে কাজ করবে না। তো এই গতির বিপরীত দিকে কাজ করার কারণেই আমরা এখানে মাইনাস চিহ্নটা দিই। এবার আমরা যে তিনটা বল এই ইলেকট্রনের উপর যদি কাজ করে তাহলে আমরা যে নেট ফোর্সটা পাবো সেটা কি পাবো, এফ ইজ ইকুয়াল টু পাবো এফ এক্সটার্নাল প্লাস এফ রেস্টোরিং প্লাস এফ ড্যাম্পিং। হ্যাঁ, এই তিনটা বল কাজ করবে। তাহলে এই তিনটা বল হচ্ছে নেট বল এফ, এফ যদি নেট বল হয় তাহলে নেট বল ইজ ইকুয়াল টু কি, এম এর সমান, আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে জানি। তো এই অংশটুকুই আমি মূলত এখানে লিখবো, তারপর আমরা পরবর্তী অংশটুকু বোঝার চেষ্টা করব। তো এখানে আমরা লিখে নিলাম যে এফ নেট ইজ ইকুয়াল টু এম এ। তো এফ নেট মানে হচ্ছে মোট যে বলটা ওই ইলেকট্রনের উপর কাজ করে সেটা। তো এফ এক্সটার্নাল, এফ ড্যাম্পিং এবং এফ স্প্রিং বা রিস্টোরিং ফোর্স, আমরা যাকে বলি পুনরুদ্ধার বল। তো এটা স্প্রিংয়ের মতো কাজ করে, জন্য এটাকে আমরা স্প্রিং লিখলাম। এবার এই মানগুলো আমরা বসাবো। তাহলে এফ এক্সটার্নালের মান কত আমরা পাইছি, যে এই যে এখানে এফ এক্সটার্নাল মান হচ্ছে ই নট ই টু দি পাওয়ার আই ওমেগা টি, এফ রেস্টোরিংয়ের মান মাইনাস এম ওমেগা নট স্কোয়ার এক্স, আর এফ ড্যাম্পিংয়ের মান হচ্ছে মাইনাস এম গামা ডিএক্স বাই ডিটি। তো এই সম্পূর্ণ মানটা যদি আমরা এখানে বসায় দিই তখন আমরা আলটিমেটলি পাবো হচ্ছে ই নট ই টু দি পাওয়ার আই ওমেগা টি প্লাস মাইনাস এম গামা ডিএক্স ডিভাইডেড বাই ডিটি। তো এখানে প্লাস, এখানে কেন মাইনাস দিলাম, কারণ আমরা জানি যে এই ড্যাম্পিং ফোর্সটা নেগেটিভ, অর্থাৎ বিপরীত দিকে কাজ করে। আবার এই স্প্রিং ফোর্সটাও কি বিপরীত দিকে কাজ করে, এর জন্য এম ওমেগা নট স্কোয়ার এক্স। আবার একে আমরা কি লিখতে পারি, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, এভাবে লিখতে পারি, কারণ আমরা জানি ত্বরণ সমান হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। আর ব্যাগ হচ্ছে ডিএক্স বাই ডিটি, আর ব্যাগ বাই সময় হচ্ছে এটা, বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তো এই অংশটুকু যদি আমরা লিখি, তো মাইনাস, এই যে মাইনাস এই অংশটুকু ওই সাইডে গেলে কী হবে, প্লাস হয়ে যাবে। তাহলে এটা এই সাইডে প্লাসের থাকবে, আর এই সম্পূর্ণ অংশটুকু এই সাইডে গিয়ে সবটা প্লাস হয়ে যাবে। তারপর আমরা এখানে যেটা থাকবে এটাকে উল্টায় দিয়ে এখানে নিয়ে আসবো এবং এটা ওই সাইডে নিয়ে যাব, মানে একসাথে একটা লাইন করে ফেলবো। তাহলে এম ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, এটা ওই সাইডে গেলে হবে প্লাস এম গামা ডি এক্স বাই ডিটি, আবার এটা ওই সাইডে গেলে হবে প্লাস এম ওমেগা নট স্কোয়ার এক্স, আর এটা এই সাইডে থাকলেই প্লাসেরই থাকবে ই নট ই টু দি পাওয়ার আই ওমেগা টি। এই যে সমীকরণটা পেলাম না, এই সমীকরণটাই মূলত আমরা এখানে লিখছি যে এম ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস এম গামা ডি এক্স বাই ডিটি প্লাস এম ওমেগা নট স্কোয়ার এক্স সমান হচ্ছে ই নট ই টু দি পাওয়ার আই ওমেগা টি। এটা হচ্ছে একটা গতির সমীকরণ, যেটা হচ্ছে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে পাই। এবং এই গতি সমীকরণটা ছন্দিত স্পন্দকের গতির সাথে তুলনীয়। কারণ কি, কারণ হচ্ছে আমরা এক্সটার্নাল ফিল্ড প্রয়োগ করলে এই যে ইলেকট্রনটা আমরা বিবেচনা করি সেই ইলেকট্রনের উপর তিনটা ফোর্স কাজ করে, যেটা হচ্ছে এই তিনটা ফোর্স, এবং এখান থেকে আমরা এই সমীকরণটা পেয়ে থাকি। তো আশা করি আমি এইটুকু বোঝাতে পারছি। এখন আমরা যে কাজটা করব, এই সবটা থেকে এম ভাগ করে দিব। যদি এম ভাগ করে দেই তাহলে এই এম কাটা যাবে, এম কাটা যাবে, এম কাটা যাবে, আবার এই সাইডেও তো এম ভাগ করতে হবে, তাহলে এইটার নিচে একটা এম নিয়ে আসতে হবে। তাহলে আমরা উভয় সাইড থেকে কি করলাম, এম ভাগ করে দিলাম। তাহলে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার থাকবে প্লাস গামা ডিএক্স বাই ডিটি থাকবে প্লাস এখানে থাকবে ওমেগা নট স্কোয়ার এক্স ইকুয়াল টু, আর এখানে একটা এম ভাগ হবে ই ডিভাইডেড বাই এম ই নট ই টু দি পাওয়ার আই ওমেগা টি। তো এটাকে আমরা 1 নং সমীকরণ দেব। এখানে ওমেগা নট মানে কি, ওমেগা নট মানে হচ্ছে তার নিজস্ব যে কম্পাঙ্ক, ইলেকট্রনের যে একটা নিজস্ব কম্পাঙ্ক থাকে না, ওইটাই হচ্ছে ওমেগা নট, যাকে আমরা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বা স্বাভাবিক কম্পাঙ্ক বলে থাকি। তাহলে এখানে লিখি যখন ওমেগা নট ইজ ইকুয়াল টু, এই ওমেগা নটকে এভাবে প্রকাশ করতে পারি √f ডিভাইডেড বাই এম। হ্যাঁ, আর এটা হলো স্পন্দনের স্বাভাবিক কম্পাঙ্ক।
আর এখানে m হলো প্রত্যাবর্তী বল ধ্রুবক। তো এখানে 1 নং সমীকরণটা হচ্ছে দ্বিতীয় মাত্রার অসমান হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল সমীকরণ, যেখানে ডান পাশে বাহ্যিক বল আছে। আমরা এই সমীকরণের একটি বিশেষ সমাধান বা পার্টিকুলার সলিউশন খুঁজব। সমীকরণটি সমাধানের জন্য আমাদেরকে প্রথমে একটা পরক সমাধান ধরে নিতে হবে। তো এই পরক সমাধানটা হলো, যেহেতু এখানে আমরা ইলেকট্রিক ফিল্ড বাইরে থেকে প্রয়োগ করার ফলে এখানে E = E0 e⁻t পাইছি, তো সেক্ষেত্রে আমরা এই যে এই অংশটুকু আমরা পাবো। শুধুমাত্র এখানে একটা এক্সট্রা ধরে নিব, আর এই এর মানটা আমরা বের করে এখানে বসা দিব। যদি আমরা এখানে দেখি তাহলে কি লিখতে পারি, যে সমাধানটা পাবো অবশ্যই x এর মান পাবো, আর এটা হবে কি এক্সটার্নাল ফিল্ড, অর্থাৎ সময়ের সাথে পরিবর্তিত হবে। তাহলে x(t) হবে একটা ধ্রুবক ধরবো, এবং এর সাথে এই যে এই অংশটুকু থাকবে e⁻i⁻t, কারণ এখানে এক্সটার্নাল ফিল্ড ব্যবহার করা হয়েছে। তো e⁻i⁻t, তো এটাকে আমরা 2 নং সমীকরণ দিব। তো 1 নং সমীকরণের মধ্যে আমরা এই 2 নং এর মানটা বসাবো, বসায় আনসারটা বের করার চেষ্টা করব। তাহলে 2 নং এর মান 1 নং এ বসাই। তো d² / dt², x এর মান কত, e⁻i⁻t। তো এটা হচ্ছে একটা পরক সমাধান, এটা পরীক্ষা করে দেখব, তারপর আনসারটা পেয়ে যাব। e⁻i⁻t, তারপর প্লাস গামা d/dt, x এর মান কত, x এর মান হচ্ছে e⁻i⁻t প্লাস ω0², x এর মান কত, e⁻i⁻t = E/m। এখানে কোনো x এর কিছু নাই, তার মানে x এর মান বসাতে হবে না, E0 যা আছে তাই লিখে দিব, e⁻i⁻t। তো এখানে আমরা t এর সাপেক্ষে e⁻i⁻t কে 2 বার ডিফারেন্সিয়েট করব। তো 2 বার ডিফারেন্সিয়েট করে উত্তরটা শুধুমাত্র এখানে লিখে দিব। তো এই উত্তরটা আমরা কিভাবে নিয়ে আসলাম সেটা একটু এখানে দেখে নিই। তো খেয়াল করলে দেখব যে এই যে d² / dt² e⁻i⁻t লিখে নিলাম। তো এই অংশটুকুকে প্রথমে একবার করব, তারপর যে উত্তরটা পাবো সেই উত্তরটাকে আবার ডিফারেন্সিয়েট করব, তাহলে 2 বার করা হবে। তো আমি যদি e⁻i⁻t কে একবার করি, তাহলে d/dt e⁻i⁻t লিখে নিলাম। এবার এই সম্পূর্ণ অংশটুকুকে t এর সাপেক্ষে করতে হবে, যেখানে t আছে সেখানে ডিফারেন্সিয়েট হবে, বাকিটা তো ধ্রুবক, তাহলে ধ্রুবক এটাকে ঠিক রাখলাম। আর এই অংশটুকুকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে উপরের পুরা মানটাকে t ধরে নিতে হবে। তাহলে e⁻t = e⁻x e⁻x, তাহলে আমরা এখানে লিখতে পারবো যে e⁻i⁻t পুরাটাই লিখতে পারবো, কিন্তু উপরের সম্পূর্ণটা তো t না। তো এই i⁻t কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে t এর সাপেক্ষে। তাহলে t এর সাপেক্ষে t কে করলে 1 হয়, 1 এর সাথে i⁻ গুণাকার আছে, তার মানে উত্তর হবে i⁻। হ্যাঁ, এখন এই যে উত্তরটা পাইছি না, এই উত্তরটাকে যদি আবার t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে 2 বার ডিফারেন্সিয়েট করা হবে। তাহলে d/dt e⁻i⁻t, এটাকে যদি আবার ডিফারেন্সিয়েট করি, এখানে i⁻, এখানে তো কোনো t নাই, তাহলে এটা হচ্ছে ধ্রুবক, i⁻কে বাইরে বের করে দিব, শুধুমাত্র e⁻i⁻t কে ডিফারেন্সিয়েট করব। তাহলে i⁻t কে ডিফারেন্সিয়েট করলে সেম আগের মতো হবে, e⁻t = e⁻t, পুরাটাকে t ধরলে, কিন্তু পুরাটা তো t না, এজন্য t এর সাপেক্ষে এই পুরাটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। t এর সাপেক্ষে t কে করলে 1 হয়, 1 এর সাথে i⁻ গুণাকারে আছে, তাহলে i⁻। তো এখানে i কয়টা হলো, i 2টা হলো, i² আর ω কয়টা হলো, 2টা হলো, i² ω², আর এখানে পাবো e⁻i⁻t। তো এই যে এই অংশটুকু সরাসরি আমরা এখানে বসায় দিতে পারবো, যে 2 বার ডিফারেন্সিয়েট করে আনসারটা হবে i² ω² e⁻i⁻t। আবার খেয়াল করলে দেখবো যে এখানে i² আছে। হ্যাঁ, তাহলে i² সমান কি -1 না, আমরা জানি। তাহলে এখানে আলটিমেটলি আনসারটা পাবো -a⁻² e⁻i⁻t। তো চাইলে আমরা এটাও লিখে তারপর পরের লাইন এটা বের করতে পারি, অথবা এটাও সরাসরি লিখে দিতে পারি। তো আমরা উত্তরটা এখানে এটাই লিখছি যে i² ω² e⁻i⁻t প্লাস গামা। এবার এখানে সেম আগেরটার মতো একবার ডিফারেন্সিয়েট করব। তাহলে একবার ডিফারেন্সিয়েট করলে কি হবে, ai⁻, যে একবার করছিলাম যখন, তখন কত পাইছিলাম, i⁻ e⁻i⁻t, এটা পাইছিলাম। আর প্লাস এখানে তো কোনো ডিফারেন্সিয়েট করতে হবে না, মানে d/dt নাই, তো এটা ঠিক থাকবে, ω² e⁻i⁻t = e/m E0 e⁻i⁻t।
তো এবার আমরা এ ই টু দি পাওয়ার আই ওমেগা টি কমন নিব। তাহলে এ ই টু দি পাওয়ার আই ওমেগা টি কমন নিলাম। তো এখানে থাকবে মাইনাস ওমেগা স্কোয়ার, কারণ আই স্কোয়ার সমান মাইনাস, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার থাকবে, এখানে থাকবে প্লাস আই ওমেগা গামা। এই যে আই ওমেগা গামা এ ই টু দি পাওয়ার আই ওমেগা টি কমন নিছি। আর এখানে থাকবে হচ্ছে প্লাস ওমেগা স্কোয়ার, আর ওই সাইডে থাকবে ই বাই এম ই নট ই টু দি পাওয়ার আই ওমেগা টি। এবার ই টু দি পাওয়ার আই ওমেগা টি আর এই সাইড ই টু দি পাওয়ার আই ওমেগা টি কাটা যাবে। তো আমরা এ সমান কি লিখতে পারবো, এই যে পুরাটা গুণাকার আছে না, ওই সাইডে গেলে ভাগ হয়ে যাবে ই বাই এম ই নট, আর নিচে ভাগ হয়ে এই পুরো মানটা লিখতে পারবো। একটু সাজায় যদি লিখি তাহলে প্রথমে ওমেগা স্কোয়ার মাইনাস, তো এখানে ওমেগা নট ছিল, আমি এখানে ওমেগা লিখছি, এখানে ওমেগা নট হবে, তাহলে এটা হবে ওমেগা নট স্কোয়ার। তাহলে ওমেগা নট স্কোয়ার, তারপর হবে মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস আই ওমেগা গামা। তো আমরা এর মানটা পাইছি ই ডিভাইডেড বাই এম ই নট ডিভাইডেড বাই ওমেগা নট স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস আই ওমেগা গামা। তো এই যে এর মানটা পাইলাম, আমরা পরক যে সমাধানটা ধরে নিয়েছিলাম 2 নংয়ের মধ্যে, এখানে যদি এর মানটা বসায় দিই তাহলেই তো আমরা এক্সের মানটা পেয়ে যাই, মানে হচ্ছে 1 নংয়ের যে ডিফারেন্সিয়েট ইকুয়েশনের যে সলিউশনটা সেটাই পেয়ে যাই। তাহলে এক্স অফ টি ইজ ইকুয়াল টু কী হবে, ই বাই এম ই নট ওমেগা নট স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস আই ওমেগা গামা ইন্টু ই টু দি পাওয়ার আই ওমেগা টি। তাহলে এক্স অফ টি ইজ ইকুয়াল টু কত হবে, এক্স অফ টি ইজ ইকুয়াল টু ই ডিভাইডেড বাই এম ই নট ই টু দি পাওয়ার আই ওমেগা টি ডিভাইডেড বাই, তো এটা কোথেকে আসছে, ওটা হচ্ছে এ ইন্টু ই টু দি পাওয়ার আই ওমেগা টি ছিল না, এর সাথেই তো এটা ছিল, তো এই সাথেটা লিখছি। তারপর হচ্ছে ওমেগা নট স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস আই ওমেগা গামা। এটাকে আমরা 3 নং সমীকরণ দিব। চাইলে আমরা এটাকে এ নাম্বারটাকে 3 নং দিতে পারি, আর এটাকে 4 নং। তো এখানে আমরা পরিবর্তনশীল যে ইলেকট্রিক ফিল্ডটা, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড সময়ের সাথে যে পরিবর্তিত হয় সেক্ষেত্রে আমরা এই মানটা পাই। এখন স্থির তড়িৎ ক্ষেত্রের বেলায় যদি আমরা এই সেম সমীকরণটা আমরা আনতে চাই, তাহলে এখানে ওমেগার মানটা 0 ধরতে হবে, কারণ হচ্ছে স্থির তড়িৎ ক্ষেত্রের বেলায় ওমেগা বা কম্পাঙ্ক থাকে না। তো সেই ক্ষেত্রে আমরা কি মান পাবো, তখন পাবো এক্সের মান হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু ই, আর এখানে থাকবে এই যে ওমেগার মান যদি 0 হয়ে যায় তাহলে ই টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু কি 1 না, 1 এর সাথে ই নট গুণ আকারে থাকলে ই নট ডিভাইডেড বাই, আর এখানে ওমেগা 0 হবে, ওমেগা 0 হবে, থাকবে হচ্ছে এম ওমেগা নট স্কোয়ার। তো ওমেগা নট কি, আমি আগে বলছিলাম যে ওমেগা নট হচ্ছে যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনের নিজের মধ্যে যে কম্পাঙ্কটা তৈরি হয় সেটাই হচ্ছে ওমেগা নট। অর্থাৎ বাহ্যিক বল যদি আমরা প্রয়োগ নাও করি তাহলেও ইলেকট্রনের মধ্যে একটা স্পন্দন কাজ করে, সেই স্পন্দনটাই ওমেগা নট। তো এখন আমাদেরকে স্থিতি পোলারাইজবেতার যে সূত্রটা সেটা জানতে হবে। এখানে এটা মুখস্থ রাখতে হবে যে আলফা এস ইজ ইকুয়াল টু স্থিতি পোলারাইজেবিলিটি, আলফা এস ইজ ইকুয়াল টু হচ্ছে ই এক্স। এক্স মানে কি, স্থির বা তড়িৎ ক্ষেত্র যখন স্থির থাকে সেই ক্ষেত্রে আমরা গতির যে সমীকরণের যে উত্তরটা পাই সেটা হচ্ছে এটা। আর ই হচ্ছে ইলেকট্রনের চার্জ আমরা জানি, আর ই নট কি, সর্বোচ্চ যে ইলেকট্রিক ফিল্ড সেটা নির্দেশ করে, বা ইলেকট্রিক ফিল্ডের যে বিস্তার সেটা নির্দেশ করে ই নট দ্বারা। তো এবার আমরা এখানে কি করতে পারি, 5 নং এর মানটা এখানে বসায় দিতে পারি। তাহলে বসালে কি হবে, এক্সের মান বসালে আলফা এস ইজ ইকুয়াল টু হবে ই বাই ই নট, আর এক্সের মান হচ্ছে ই নট ডিভাইডেড বাই এম ওমেগা নট স্কোয়ার না। তো ই নট কাটা যাবে, আবার ই মিলে হবে ই স্কোয়ার ডিভাইডেড বাই এম ওমেগা নট স্কোয়ার। তো এবার আমরা একটু লক্ষ্য করি, এই যে ই এবং এম, এই ই ও এমকে ইলেকট্রনিক চার্জ ও ভররূপে বিবেচনা করলে একটি নির্দিষ্ট ইলেকট্রনের জন্য পোলারাইজবেতা এটার সমানই হবে, অর্থাৎ এটাকে আমরা আলফা এস এর পরিবর্তে আলফা ই সমান ই স্কোয়ার বাই এম ওমেগা নট স্কোয়ার লিখতে পারি। তো এখন আমরা স্থিতিস্থাপক সরণের দরুন কম্পাঙ্ক নির্ভর পোলারায়নের জন্য একটি গ্যাস বিবেচনা করব এবং যার ইলেকট্রনিক পোলারায়নটা হবে। তো এই পোলারায়নটা লেখার পূর্বে আমি একটা কথা এখানে বলে রাখি যে কোনো একটা পরমাণুতে যদি n সংখ্যক ইলেকট্রন থাকে, মনে করি এই পরমাণুতে n সংখ্যক ইলেকট্রন আছে, তো সেই n সংখ্যক ইলেকট্রনের জন্য যে পোলারাইজেশনটা হবে সেটা হবে পি ই সমান হচ্ছে n আলফা ই ই নট
যেখানে বাহ্যিক তড়িৎ ক্ষেত্র থাকতে হবে, তো বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের জন্য এই অংশটুকু আসে ই নট ই টু দি পাওয়ার আই ওমেগা টি। হ্যাঁ, এটা হচ্ছে পোলারাইজেশনের সূত্র। এবার পোলারাইজেশনের আরেকটি পরিচিত সূত্র আছে, যেটা হচ্ছে এরকম, PE ইজ ইকুয়াল টু হচ্ছে এপসিলন নট মাইনাস 1 ডিভাইডেড বাই 4 পাই ই নট ই টু দি পাওয়ার আই ওমেগা টি। দুটাই হচ্ছে পোলারাইজেশনের সূত্র। এবার এটা আর এটা যদি আমরা তুলনা করি, তখন দেখব যে এখানে ই নট ই টু দি পাওয়ার আই ওমেগা টি আছে, আবার এখানেও ই নট ই টু দি পাওয়ার আই ওমেগা টি আছে, এখানে পি আছে, এখানে পি আছে। শুধুমাত্র এন আলফা ই এর জায়গায় এখানে আছে এপসিলন নট মাইনাস 1 ডিভাইডেড বাই 4 পাই। তাহলে আমরা কি লিখতে পারি না, এন আলফা ই সমান হচ্ছে এপসিলন নট ই মাইনাস 1 ডিভাইডেড বাই 4 পাই। তাহলে এখানে লেখা যায় এন আলফা ই ইজ ইকুয়াল টু এপসিলন নট মাইনাস 1 ডিভাইডেড বাই 4 পাই। তো এই অংশটুকুই আপাতত আমরা এখন লিখব। তো এখানে কি লিখছি, যে একটি স্থিতিস্থাপক সরণের দরুন কম্পাঙ্ক নির্ভর পোলারায়নের জন্য একটি গ্যাস বিবেচনা করব, যার ইলেকট্রনিক পোলারায়নটা হবে PE ইজ ইকুয়াল টু এন আলফা ই নট ই টু দি পাওয়ার আই ওমেগা টি। তো এখানে আরেকটা কথা বলে রাখি, যে আমরা যে মানগুলো বের করব সেগুলো হচ্ছে বাস্তব মান বের করব। তো এখান থেকে আমরা বাস্তব এবং অবাস্তব অংশগুলোকে আলাদা করব। এজন্য এখানে কমপ্লেক্স কনজুগেট স্টার দিতে হবে। তো এখান থেকে আমরা বাস্তব এবং কাল্পনিক যে অংশগুলো আছে সেগুলো আলাদা করতে পারবো। তো পোলারায়নের আরেকটি পরিচিত সূত্র কি, পি ই স্টার ইজ ইকুয়াল টু এপসিলন নট স্টার মাইনাস 1 ডিভাইডেড বাই 4 পাই ই নট ই টু দি পাওয়ার আই ওমেগা টি। তো এটাকে আমরা যদি 7 নং দিই আর এটাকে 8 নং সমীকরণ দিই, তাহলে 7 ও 8 নং তুলনা করলে পাই এন আলফা ই স্টার ইজ ইকুয়াল টু এপসিলন নট স্টার মাইনাস 1 ডিভাইডেড বাই 4 পাই। মানে হচ্ছে এই যে এটা আর এটা হচ্ছে সেম, ই নট ই টু দি পাওয়ার আই ওমেগা টি, এটা সেম, পি স্টার দুইটাই সেম। তো এখান থেকে আমরা এপসিলন নট স্টার মাইনাস 1 আর যদি গুণ করি, এটা নিচে 1 আছে, 1-এর সাথে পুরোটা গুণ হলে থাকবে হচ্ছে এপসিলন নট স্টার মাইনাস 1 ইকুয়াল টু, আর 4 পাই এটার সাথে গুণ হলে হবে 4 পাই এন আলফা ই স্টার। তো এটাকে আমরা 9 নং সমীকরণ দিব। তো কিন্তু ইলেকট্রনিক যে পোলারিত ব্যাখ্যা সেটা হলো আলফা ই স্টার ইজ ইকুয়াল টু ই এক্স স্টার ডিভাইডেড বাই ই নট। এটা আমাদের মাথায় রাখতে হবে, যেখানে এক্স স্টার হলো জটিল বিস্তার। তো এই অংশটুকু আমাদের মনে রাখতে হবে। তাই এই যে এটা এপসিলন নট স্টার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 4 পাই এন আলফা ই স্টার, এই জায়গায় শুধুমাত্র এই যে এই মানটা বসায় দেব। তো এখানে আমরা লিখতে পারি এপসিলন নট স্টার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 4 পাই এন তো আলফা ই স্টারের মান কত, এই যে ই এক্স স্টার ডিভাইডেড বাই ই নট। তাহলে ই নট ই এক্স স্টার। ধরি এক্স অফ টি ইজ ইকুয়াল টু এক্স স্টার ই টু দি পাওয়ার আই ওমেগা টি। হ্যাঁ, এটা আমরা ধরে নিব। এখান থেকে আমরা মূলত এই এক্স স্টারের মানটা বের করবো, এক্স স্টারের মান বের করে এখানে বসাবো। তো এক্স স্টার ইজ ইকুয়াল টু তাহলে কী হবে, এক্স স্টার ই টু দি পাওয়ার আই ওমেগা টি ইজ ইকুয়াল টু এক্স অফ টি। তাহলে এক্স স্টার ইজ ইকুয়াল টু হবে এক্স অফ টি ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার আই ওমেগা টি। চাইলে আমরা এটাকে উপরে তুললে ই ইনভার্স আই ওমেগা টি আসবে। তো আমরা এইভাবে রেখে দিই, এটাকে আমরা 11 নং সমীকরণ দিব। এবার আমরা 4 নং সমীকরণটা লক্ষ্য করি, যে এক্স অফ টি, এই যে এক্স অফ টি ইজ ইকুয়াল টু ই বাই এম ই নট ই টু দি পাওয়ার আই ওমেগা টি ডিভাইডেড বাই ওমেগা নট স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস আই ওমেগা গামা। এই যে এই মানটা, এই পুরো মানটা আমরা কি করব, এখানে বসায় দিব। তো এখানে আমরা লিখব যে 4 নং সমীকরণ ব্যবহার করে পাই। তো এই কাজগুলো আমরা কেন করতেছি, এই এপসিলন নট স্টারের মান বের করার জন্য। তো 4 নং সমীকরণ যদি ব্যবহার করি, তাহলে কি লিখতে পারি, যে এক্স অফ টি এর জায়গায় যে এক্স অফ টি আছে না, এর জায়গায় আমরা পুরো মানটা লিখব ই বাই এম ই ডিভাইডেড বাই এম ই নট ই টু দি পাওয়ার আই ওমেগা টি ডিভাইডেড বাই ওমেগা নট স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস আই ওমেগা গামা। আর নিচে আছে ই টু দি পাওয়ার আই
ওমেগা টি। তো ই টু দি পাওয়ার আই ওমেগা টি, ই টু দি পাওয়ার আই ওমেগা টি কাটা যাবে। তো থাকবে হচ্ছে যে এখানে আমরা কি লিখবো, এক্স স্টার ইজ ইকুয়াল টু পাবো কত, ই ডিভাইডেড বাই এম ই নট ডিভাইডেড বাই ওমেগা নট স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস আই ওমেগা গামা। তো এটাকে আমরা 11 নং সমীকরণ দিব। এবার আমরা 11 নং সমীকরণের মান 10 নং সমীকরণে বসাবো। তো 11 নং এর মান 10 নংয়ে বসাই। তাহলে এপসিলন নট স্টার মাইনাস 1 ইজ ইকুয়াল টু পাওয়া যাবে 4 পাই এন ই ডিভাইডেড বাই ই নট, আর এক্স স্টারের মান কত, ই ডিভাইডেড বাই এম ই নট ডিভাইডেড বাই ওমেগা নট স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস আই ওমেগা গামা। তো -1 ওই সাইডে গেলে কী হবে, +1 হবে। এপসিলন নট স্টার ইজ ইকুয়াল টু 1 প্লাস ই নট কাটা যাবে। তো এখানে থাকবে 4 পাই এন ই মিল হবে ই স্কোয়ার ডিভাইডেড বাই এম, আর এখানে থাকবে 1 ডিভাইডেড বাই ওমেগা নট স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস আই ওমেগা গামা। তো এটাকে আমরা 12 নং সমীকরণ দিব। আবার আমরা জানি যে কমপ্লেক্স কনজুগেট থাকলে এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে লিখতে পারবো প্রাইম এবং ডাবল প্রাইম দ্বারা, আমরা আগের পর্বে দেখছি। তো এখানে আমরা লিখতে পারি পুনরায়, আমরা জানি এপসিলন নট স্টার ইজ ইকুয়াল টু এপসিলন নট প্রাইম আই এপসিলন ডাবল প্রাইম, মানে হচ্ছে এটার একটা বাস্তব মান থাকবে আর একটা কাল্পনিক মান থাকবে। এই আই যুক্ত যে পদটা এটা হচ্ছে কাল্পনিক অংশ, আর এই এপসিলন নট প্রাইম হচ্ছে এটা একটা বাস্তব অংশ। আমরা কি করব, এই 12 নং সমীকরণ থেকে কাল্পনিক এবং বাস্তব অংশ আলাদা করব। এজন্য আমরা এপসিলন নট স্টারের পরিবর্তে লিখব এপসিলন নট প্রাইম মাইনাস আই এপসিলন নট ডাবল প্রাইম। তাহলে 12 নং সমীকরণ হতে এপসিলন নট প্রাইম মাইনাস এপসিলন নট ডাবল প্রাইম ইকুয়াল টু 1 প্লাস 4 পাই এন স্কোয়ার ডিভাইডেড বাই এম। তো এখানে ওমেগা নট স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস আই ওমেগা গামা ডিভাইডেড বাই, এখানে পাবো হচ্ছে ওমেগা নট স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার গামা স্কোয়ার। এখন আমাদের প্রশ্ন হচ্ছে 12 নং সমীকরণের এই অংশটুকু এতটুকু পর্যন্ত ঠিক ছিল, কিন্তু আমরা এখানে এসে এই অংশটুকু কিভাবে লিখলাম। তো আমি আলাদা পেজের মধ্যে এই অংশটুকু কিভাবে লিখলাম এটা একটু বুঝাই দেব, আর সরাসরি আমরা এই আনসারটুকু এভাবে লিখে নেব। তো খেয়াল করলে দেখব যে আমি এখানে 12 নং সমীকরণটা প্রথমে লিখে নিলাম এটা, তারপর এই অংশটুকুকে আলাদা করে এখানে লিখলাম। তো এভাবে কি লেখা যায় না যে ওমেগা নট স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ারকে ব্র্যাকেটের ভিতরে রেখে প্লাস আই ওমেগা গামাকে একটু ব্র্যাকেটের বাইরে রাখলে কোনো সমস্যা নাই, এতে কোনো মানের কোনো পরিবর্তন হবে না, সেম আগেরটার মতো ব্র্যাকেট তুলে দিলে এটার মতোই থাকবে, তাই না? তো আমরা এটাকে একটু শুধু ব্র্যাকেটের ভিতরে লিখলাম। কেন লিখলাম? কারণ হচ্ছে এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি, তো এখানে এ প্লাস বি আছে, আমরা উপরে নিচে কি করব, এ মাইনাস বি দ্বারা গুণ করে দিব, মানে উপরেও এ মাইনাস বি লিখবো, নিচেও এ মাইনাস বি লিখবো, তারপর এই দুইটা কাটা যাবে, তো আগের মানেই থাকবে, চাইলে আমরা এটা করতে পারি। তো এখানে আমরা ওমেগা নট স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এই যে এই অংশটুকু এখানে লিখে নিলাম, আর এই যে সেম মান দ্বারা উপরে নিচে কি করলাম, গুণ করে দিলাম। এখানে ওমেগা নট স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস আই ওমেগা গামা, এখানে মাইনাস আই ওমেগা গামা, এখানে ছিল প্লাস আই ওমেগা গামা, আমরা মাইনাস আই ওমেগা গামা দ্বারা উপরে নিচে গুণ করে দিলাম। তো এবার কি কাজ করব, এই উপরেটা ঠিক রাখবো, তাহলে ওমেগা নট স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস আই ওমেগা গামা ঠিক থাকবে। তো এখানে আমরা ব্র্যাকেট দিয়ে দিব, তারপর এটাকে এ ধরলে এটাকে বি ধরলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না, তাহলে ওমেগা নট স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ারের হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে এই যে এটা এই দুইটা এটাকে বি ধরলে এটা হচ্ছে বি স্কোয়ার আই ওমেগা গামা স্কোয়ার। এখন এই আই ওমেগা গামা স্কোয়ারকে যদি আমরা ব্র্যাকেট তুলে দিই তাহলে এটার উপরেও স্কোয়ার হবে, এটার উপরেও স্কোয়ার হবে, এটার উপরেও স্কোয়ার হবে। আই স্কোয়ার, আইয়ের উপরে স্কোয়ার মানে কি, আই স্কোয়ার ইজ ইকুয়াল টু -1 না, তো এই আই স্কোয়ারের পরিবর্তে মাইনাস দিলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে না, তাহলে উপরে থাকবে কি ওমেগা নট স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার
মাইনাস আই ওমেগা গামা, আর নিচে থাকবে হচ্ছে ওমেগা নট স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ারের হোল স্কোয়ার। এই যে আই স্কোয়ারের পরিবর্তে মাইনাস এসে মাইনাসে মাইনাসে প্লাস ওমেগা স্কোয়ার গামা স্কোয়ার হয়ে যাবে। তো আমরা এই যে এই অংশটুকু এখানে স্কোয়ার দিয়ে নেই, তো এখানে স্কোয়ারটা দিয়ে দিব। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে এই অংশটুকু কী বানালাম, ওমেগা নট স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার, তারপর মাইনাস আই ওমেগা গামা, এই যে ওমেগা নট স্কোয়ার মাইনাস আই ওমেগা গামা, আর তারপর হচ্ছে ওমেগা নট স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার গামা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার গামা স্কোয়ার। শুধু কাজটা কী করলাম, এখানে প্লাস আই ওমেগা গামা ছিল, মাইনাস আই ওমেগা গামা দ্বারা উপর নিচে গুণ করে দিলাম। তো আশা করি আমরা এই লাইনটা কীভাবে নিয়ে আসছি বুঝতে পারছি। এ পর্যায়ে আমাদের কাজ হচ্ছে সহগ সমীকৃত করা। আমরা জানি যে অ্যাপসিলন নট প্রাইম হচ্ছে বাস্তব মান আর অ্যাপসিলন নট ডাবল প্রাইম হচ্ছে অবাস্তব মান। তো বাস্তব অংশ এবং অবাস্তব অংশ কী করব, সমীকৃত করব। তো এখানে আমরা খেয়াল করলে দেখব বাস্তব অংশ কোনগুলো, যেখানে আই নাই সেগুলোই হচ্ছে বাস্তব অংশ। তাহলে 1 প্লাস এই যে 4/n²/m এই যে পুরাটার সাথে কিন্তু গুণাকারে আছে। হ্যাঁ, এই সম্পূর্ণটার সাথে গুণাকারে আছে। তো এই 4/n² এই ওমেগা নট স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এটার সাথেও আছে, আবার 4/n² আই ওমেগা গামার সাথেও আছে। তো আমরা যদি বাস্তব অংশ সমীকৃত করে পাই তখন আমরা লিখতে পারবো 1 প্লাস 4/n² ওমেগা নট স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার ডিভাইডেড বাই এই যে ভগ্নাংশ আকারে আছে, এই ভগ্নাংশটা এই যে এটার নিচেও এই পুরা মানটা আছে, আবার এই আই ওমেগা গামার নিচেও এই পুরা মানটা আছে। তাহলে যখন আমরা এই অংশটুকু শুধু লিখবো, এটার নিচে পুরা মানটাই লিখতে হবে, আবার যখন আমরা আই ওমেগা গামা নিব তখন এইটার নিচেও পুরাটাই লিখতে হবে। তো আমরা কি লিখতে পারি যে epsilon naught prime is equal to 1 plus 4/n² omega naught square minus omega square divided by omega naught square minus omega square plus omega square by gamma square। এই যে এই অংশটুকু লিখছি, এটা আবার এই পুরাটা, কারণ এইগুলোর নিচে কোনো আই নাই, এগুলো হচ্ছে বাস্তব অংশ। আর অবাস্তব অংশ কোনগুলো, অবাস্তব অংশ হচ্ছে epsilon naught ডাবল প্রাইম। তো epsilon naught ডাবল প্রাইম কি, এই যে এই আই ওমেগা গামা এটা হচ্ছে অবাস্তব অংশ। আই ওমেগা গামার সাথে কারা সংযুক্ত, এই 4/n² সংযুক্ত, আবার নিচের এই ভগ্নাংশটাও সংযুক্ত। এই জন্য আমরা এই যে 4/n² লিখছি। আর ওমেগা গামা যেহেতু আমরা অবাস্তব অংশ ক্যালকুলেট করতেছি সেহেতু আই নিয়ে আসবো না, আই এর সাথে সংযুক্ত যে সহগটা সেটা নিয়ে আসবো। তাই এর সাথে সংযুক্ত সহগ হচ্ছে ওমেগা গামা ডিভাইডেড বাই এই যে এই নিচের হরটা ওমেগা নট স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার গামা স্কোয়ার। তো এখান থেকে আমরা কি করলাম, সহগ সমীকৃত করে এই দুইটা মান নিয়ে আসলাম। এটাকে আমরা 13 নং সমীকরণ দিব আর এটাকে 14 নং সমীকরণ দিব। তো এখানে লক্ষ্য করলে দেখা যায় আবার একক আয়তনে একক সময় শক্তি অপচয়ের জন্য আমরা জানি ডব্লিউ সমান হচ্ছে ওমেগা ডিভাইডেড বাই 8/e0² এপসিলন ডাবল প্রাইম। তো এই যে সমীকরণটা এটা আমরা জটিল পরাবৈদ্যুতিক ধ্রুবক ও পরাবৈদ্যুতিক ক্ষয় যখন সলভ করেছিলাম তো সেক্ষেত্রে এটা বের করেছিলাম। এখানে লক্ষ্য করলে দেখব যে এই ডব্লিউটা এপসিলন ডাবল প্রাইমের সমানুপাতিক। তো এই কথাটা বলছে এর সাথে সামঞ্জস্য রেখে দেখা যায় এক্ষেত্রে একক আয়তনে কি শোষিত শক্তি এপসিলন নট ডাবল প্রাইম হচ্ছে ডব্লিউ এর সমানুপাতিক। এবার আমরা এই দুইটা লেখচিত্র বোঝার চেষ্টা করব। তো এই দুইটা লেখচিত্র বোঝার পূর্বে আমরা এই 13 এবং 14 নং সমীকরণে আসলে কি বোঝাচ্ছে, আমরা কি বের করেছি সেই সম্পর্কে একটু জানব। তো তুমি হয়তো জানো যে যখন আলো বা বৈদ্যুতিক তরঙ্গ কোনো পদার্থের ভেতর দিয়ে যায় তখন কিছু অংশ ওই পদার্থ দ্বারা শোষিত হয় এবং কিছু অংশ বিকিরিত হয়। হ্যাঁ, তো আমরা মূলত একটি মাধ্যমে পারমিটিভিটি কেমন পরিবর্তিত হয় তা নিয়ে আলোচনা করছি। তো পারমিটিভিটির দুইটি অংশ থাকে, একটা অংশ হচ্ছে এপসিলন নট প্রাইম এবং আরেকটা হচ্ছে এপসিলন নট ডাবল প্রাইম, যেটা আমরা এখানে 13 এবং 14 নং সমীকরণের ক্ষেত্রে দেখতেছি। তো এপসিলন নট প্রাইম মানে কি, এটা হচ্ছে রিয়েল পার্ট যা শক্তি সংরক্ষণের সাথে সম্পর্কিত, আর এই এপসিলন নট ডাবল প্রাইম এটা হচ্ছে শক্তি শোষণের সাথে সম্পর্কিত। এটা হচ্ছে ইমাজিনারি পার্ট আর এটা হচ্ছে রিয়েল পার্ট, বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ। তো আমরা দেখতে চাই মূলত যে কম্পাঙ্ক ওমেগা পরিবর্তন হলে এই যে দুটি অংশ রয়েছে এপসিলন নট প্রাইম এবং এপসিলন নট ডাবল প্রাইম, এই দুটি অংশ কিভাবে পরিবর্তিত হয়। তো আমরা এই যে এগুলার পরিচয় তো আগেও দিয়েছি, তো আবার আমি একটু যদি রিপিট করি, সেটা হচ্ছে ওমেগা নট কি, ওমেগা নট হচ্ছে কোনো কণা বা কোনো পার্টিকেলের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি যা প্রাকৃতিক কম্পাঙ্ক আমরা বলে থাকি ওমেগা নটকে। অর্থাৎ কোনো একটা ইলেকট্রন যদি তার জায়গাতে স্পন্দিত হতে থাকে, তার নিজস্ব যে স্পন্দন বাইরে থেকে কোনো ইলেকট্রিক ফিল্ড না দেওয়ার ফলেও যে স্পন্দনটা হয় সেটা হচ্ছে ওমেগা নট। আর ওমেগা হচ্ছে বাহ্যিক যখন তড়িৎ ক্ষেত্র দিব তো সেই ক্ষেত্রে এক্সটার্নাল ফ্রিকোয়েন্সি আমরা বলে থাকি। আর গামা কি, এখানে গামা হচ্ছে
ড্যাম্পিং ফ্যাক্টর বা শোষণ গুণাঙ্ক। আর এই শোষণ গুণাঙ্ক শক্তির অপচয় নির্দেশ করে, যে শক্তি কতটুকু অপচয় হচ্ছে সেটা আমরা গামা দ্বারা বুঝতে পারি। আর এন কি? এন হচ্ছে প্রতি একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা। তাহলে আমরা এই সকল উপাদানগুলোর পরিচয় জেনে নিলাম। তো এবার আমরা এই গ্রাফটা লক্ষ্য করি। এটা হচ্ছে আমাদের যে বাস্তব অংশ এপসিলন নট প্রাইম, এটার জন্য গ্রাফ। হ্যাঁ, তো এই গ্রাফটা দ্বারা কি বোঝায়? এখানে এপসিলন নট প্রাইমের যে পরিবর্তনটা, সে পরিবর্তনটাই হচ্ছে এটা এখানে দেখানো হচ্ছে। তো যখন এই যে ওমেগা নট এবং ওমেগা, এই দুইটার মধ্যে মূলত পরিবর্তনের ফলেই এপসিলন নট প্রাইম এবং এপসিলন নট ডাবল প্রাইমের পরিবর্তনটা হচ্ছে। তো যখন ওমেগা সমান ওমেগা নটের আশেপাশে থাকে তখন এটি হঠাৎ করে পরিবর্তিত হয়ে যায়, এই এপসিলন নট প্রাইমটা। এই যে এখানে হঠাৎ করে পরিবর্তন হচ্ছে, আবার ধীরে ধীরে এই যে স্থিতিশীল অবস্থায় পৌঁছাচ্ছে। তো যখন হঠাৎ করে পরিবর্তন হয়ে যায়, এটাকে আমরা বলতে পারি হচ্ছে বিচ্ছুরণ বা ডিসপারশন, কারণ পারমিটিভিটি দ্রুত পরিবর্তিত হওয়ার কারণেই এই বিচ্ছুরণটা হয়। আর আমরা এই যে এই গ্রাফটা যখন খেয়াল করব তখন দেখব যে এপসিলন নট ডাবল প্রাইমের পরিবর্তন দেখাচ্ছে। এপসিলন নট ডাবল প্রাইমের ক্ষেত্রে ওমেগা সমান যদি ওমেগা নটে পৌঁছায়, অর্থাৎ সর্বোচ্চ মানে পৌঁছায়, এর মানে হচ্ছে এই যে কম্পাঙ্ক, এই কম্পাঙ্কতে সর্বোচ্চ শক্তি শোষণ হবে। একে বলে অনুরণন শোষণ। তো এটা ভালোভাবে বোঝার জন্য আমরা এই ছকটা খেয়াল করতে পারি। এই যে এখানে মূলত আমরা সেম কথাগুলো লিখছি, যে কম্পাঙ্ক ওমেগার সাপেক্ষে এপসিলন নট প্রাইম -1 এবং এপসিলন নট ডাবল প্রাইমের পরিবর্তন দেখানো হয়েছে। তো 14 নং সমীকরণটা খেয়াল করলে দেখব, এই যে এই সমীকরণের ক্ষেত্রে দেখা যায় এপসিলন নট ডাবল প্রাইমের রাশিতে দমন গুণক বা ড্যাম্পিং ফ্যাক্টর গামা বিদ্যমান, যার মাত্রা কম্পাঙ্কের মাত্রার সমান। এ থেকে স্পষ্টত বলা যায় দমনের ঘটনা না ঘটলে শোষণ হয় না। তাহলে এই এপসিলন নট ডাবল প্রাইম মূলত শোষণকে নির্দেশ করে। শোষণ অঞ্চলে পরাবৈদ্যুতিক ধ্রুবক এপসিলন নট প্রাইম কম্পাঙ্কের উপর নির্ভর করে এবং এ থেকে বিচ্ছুরণ সম্পর্ক পাওয়া যায়। যে অঞ্চলে কম্পাঙ্ক বৃদ্ধির সাথে এপসিলন নট প্রাইম হ্রাস পায় তাকে ব্যতিক্রমী বিচ্ছুরণ বলে। তো এই যে এই ছকটা আমরা একটু খেয়াল করি, তাহলে আমরা এই লেখাটা ভালোভাবে লিখতে পারবো। তো এই ছকের মধ্যে দেখানো হয়েছে যে যখন ওমেগা নট অনেক বেশি থাকবে ওমেগা থেকে, তখন এপসিলন নট প্রাইম কী করবে? ধীরে ধীরে পরিবর্তিত হবে, আর এপসিলন নট ডাবল প্রাইম প্রায় শূন্য হয়ে যাবে। এই ক্ষেত্রে কী ঘটবে? শক্তি খুব কম শোষিত হবে। হ্যাঁ, আর ওমেগা সমান যখন ওমেগা নট হবে তখন কি দ্রুত পরিবর্তিত হবে এপসিলন নট প্রাইম, আর এপসিলন নট ডাবল প্রাইম সর্বোচ্চ হবে। আর কি ঘটবে? সবচেয়ে বেশি শক্তি শোষিত হবে। আর ওমেগা যখন সবচেয়ে বেশি থাকবে ওমেগা নটের থেকে, তখন এপসিলন নট প্রাইম প্রায় শূন্য থাকবে এবং এপসিলন নট ডাবল প্রাইম কমে যাবে। তখন কি করবে? শক্তি শোষণ কমে যাবে। তো এটা থেকে আমরা খুব সহজে বলতে পারি যে যখন ওমেগা কম তখন এপসিলন নট প্রাইম ধীরে ধীরে পরিবর্তিত হবে। চকের মধ্যে দেখব যে এপসিলন নট প্রাইম ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে, এবং ওমেগা যখন ওমেগা নটের সমান হবে তখন সর্বোচ্চ পরিবর্তনটা হচ্ছে। তাহলে এই যে ওমেগা সমান ওমেগা নট দ্রুত পরিবর্তিত হয়, তখন বাঁক সৃষ্টি হয়, এবং ওমেগা যখন ওমেগা নট থেকে বেশি হয়ে যায় তখন আবার ধীরে ধীরে স্থির হয়ে যায়। এটা হচ্ছে ওমেগা সমান ওমেগা নট হলে এই সর্বোচ্চ স্থানে পৌঁছায়, এবং ওমেগা যখন আবার বেশি হয়ে যায় ওমেগা নটের থেকে আবার কমতে থাকে। তো এভাবেই যায়। আর এটা হচ্ছে এপসিলন নট ডাবল প্রাইমের ক্ষেত্রে কি ঘটে? এই যে এপসিলন নট ডাবল প্রাইম শক্তি শোষণের সাথে সম্পর্কিত আমরা জানি। তাহলে ওমেগা যদি খুব কম বা খুব বেশি হয়, এই যে দেখাও এখানে ওমেগা সবচেয়ে কম আর এখানে ওমেগা সবচেয়ে বেশি, যখন এই দুইটা ক্ষেত্র থাকে তখন প্রায় শূন্য বা কমে যায়। কি কমে যায়? এপসিলন নট ডাবল প্রাইম। আর যখন শুধুমাত্র ওমেগা সমান ওমেগা নট হয় তখনই সবচেয়ে বেশি শক্তি শোষিত হয়, সর্বোচ্চ হয় এপসিলন নট ডাবল প্রাইম। এটাই বলছে যে ওমেগা সমান ওমেগা নট হলে এটি সর্বোচ্চ মানে পৌঁছায়। এটি দেখায় অনুরণন কম্পাঙ্কে, অর্থাৎ ওমেগা নট হচ্ছে অনুরণন কম্পাঙ্ক, সবচেয়ে বেশি শক্তি শোষিত হয়। তাহলে এই ছকটা আমরা একটু দেখে রাখবো, তাহলে আমরা লেখাটা লিখতে পারবো। তো আশা করি আমরা এই প্রশ্নের উত্তরটা বুঝতে পারছি।